হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা পেঁয়াজের থিওরি যে আমরা আলোচনা করেছি, 4টি আলোচনা আমি করেছি ভিডিওর মাধ্যমে। আমার আরেকটা আলোচনা দরকার, তারপর আমরা কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করার কথা। তো আজকে আমি ঠিক করেছি আজকে কিছুটা প্রশ্ন উত্তর আলোচনা করব এবং নেক্সট দিনকে আমি বাকি যে থিওরি পোর্শনটুকু বাকি আছে সেটুকু আমি শেষ করে দেব। তো দেখো, আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটি ভাষাতেই আমি আমার প্রশ্নের উত্তর রেখেছি। তোমরা যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাতে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে উত্তর দেবে যে কার কতগুলো ঠিক হলো বা ভুল হয়েছে। দেখো, পূজা ওয়াজ আস্কড টু ক্লাসিফাই ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। শি ক্লাসিফাইড দেম অনলি অন দ্য বেসিস অফ ওয়ান প্যারামিটার হুইচ ইজ কালার। পূজা ডিড ইট বিকজ অফ, কী বলছে এখানে, পূজাকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে বলা হয়েছে যে শ্রেণীবিভাগ করতে, এবং পূজা শুধুমাত্র একটা দিক দিয়ে ফুলগুলোকে আলাদা করেছে, সেটা কি রঙের উপর বেশ করে সে শুধুমাত্র শ্রেণীকরণ করতে পেরেছে। তো এখানের মধ্যে কোনটা হবে দেখো, এখানে প্রশ্ন অপশান দেওয়া হয়েছে ইগোসেন্ট্রিজম, যেটাকে আমরা বলছি অহংকেন্দ্রিকতা, সেন্ট্রেশন বা কেন্দ্রীকরণ, অ্যাকোমোডেশন বা আবাসন, আর একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। তো একটা দিক থেকে যখন কোনো মানুষ কোনো কিছুকে বিচার করতে পারে তখন সেটাকে আমরা বলে থাকি সেন্ট্রেশন বা কেন্দ্রীকরণ। 2 নাম্বার, হু ওয়াজ রিটেন আ বুক কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট অফ দ্য চাইল্ড। তাহলে এই যে দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট অফ দ্য চাইল্ড, এই বইটি কে লিখেছেন? জিন পিয়াজে, ইয়ং, হল না ওয়াটসন? তো এই বইটি লেখা জিন পিয়াজে। 3 নাম্বার দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজর অ্যাচিভমেন্ট অফ দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ। নট বলেছে, কোনটি নয়, এই 4টি অপশনের মধ্যে কোনটি নয় সেটা আমাদেরকে বলতে হবে। তো বলছে কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে কোন বৈশিষ্ট্যটি পড়ছে না বা মূর্ত সক্রিয়তা স্তরের মধ্যে কোনটি যাচ্ছে না সেটা বলতে হবে। দেখো, আন্ডারস্ট্যান্ডিং অফ লজিক্যাল প্রিন্সিপাল, অর্থাৎ যুক্তি দিয়ে বিচার করতে পারা। ইমপ্রুভমেন্ট ইনসেপ্টাল রিজনিং, অর্থাৎ স্থানিক যুক্তির যে উন্নতি সেটা বলা হয়েছে। লজিক্যাল থিঙ্কিং লিমিটেড টু রিয়েল অ্যান্ড কনক্রিট সিচুয়েশন, অর্থাৎ দেখো, যৌক্তিক চিন্তাকে বাস্তব এবং মূর্ত পরিস্থিতি সীমাবদ্ধ করা। লজিক্যাল যে থিঙ্কিং করবো বা লজিক্যালি যে আমরা ভাববো সেটা কিন্তু কিসের মাধ্যমে হবে না, কনক্রিট কোনো জিনিসের মাধ্যমে সেটাকে ভাববো, সেটা বলা হয়েছে ইগোসেন্ট্রিজম অ্যান্ড সেন্ট্রেশন বা অহংকেন্দ্রিকতা এবং কেন্দ্রীকরণ। তো এখানে মধ্যে কোনটা নয় বলেছে, তো এই 1, 2, 3 বা অপশন এ বি সি কিন্তু কনক্রিট অপারেশন স্টেজের মধ্যেই পড়ছে না কোনটা, ইগোসেন্ট্রিজম এবং সেন্ট্রেশন। এটা কোন স্টেজের মধ্যে পড়ছে? এটা পড়ছে প্রি অপারেশনাল স্টেজ, এটা স্টেজ নাম্বার 2। চার নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট জিন পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে কি বলছে, জিন পিয়াজের যে থিওরি কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের যে তত্ত্ব, সেখানে কোনটা সঠিক? আগেরটা আমরা নট বললাম, নয় বলতে হলে এবার কোনটা ঠিক সেটা আমাদেরকে বলতে হবে। দেখো, দ্য সিকোয়েন্স অফ দ্য স্টেজেস ক্যান ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য কালচারাল কনটেক্সট অফ চিলড্রেন। হি আর্গুজ দ্যাট ইনস্টিড অফ progressing through stages cognitive development it continuous. He has proposed 5 distinct stages of cognitive development. তো দেখো, এখানে কী বলছে, শিশুদের সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী স্তরে ক্রম পরিবর্তিত হতে পারে। তিনি যুক্তি দেন যে স্তরে স্তরে অগ্রগতির পরিবর্তে প্রজ্ঞামূলক বিকাশ অব্যাহত রয়েছে। 3 নাম্বার দেখো, তিনি প্রজ্ঞামূলক বিকাশে 5টি স্বতন্ত্র স্তর প্রস্তাব করেছেন। আর 4 নাম্বার দেখো, দ্য স্টেজেস আর ইনভ্যারিয়েন্ট হুইচ মিনস নো স্টেজেস ক্যান বি স্কিপড। স্তরগুলি হলো অপরিবর্তনীয়, যার অর্থ হলো কোনো স্তরই এড়ানো যায় না। তো পিঁয়াজে কী বলেছেন? পিঁয়াজে বলেছেন যে বাচ্চারা স্টেজের মাধ্যমে শেখে, এক একটা স্টেজে বা এক একটা বয়সে এসে বাচ্চা এক রকম জিনিস শিখবে, সেটার কথা বলা হয়েছে। তাহলে কোনো স্টেজকে কিন্তু স্কিপ করা যাবে না, এটা পিঁয়াজে বলেছেন। তা দেখো, আমাদের যে উত্তর কোনটা হয়ে যাচ্ছে, দ্য স্টেজেস আর ইনভ্যারিয়েন্ট হুইচ মিনস নো স্টেজেস ক্যান বি স্কিপড। Rahul, a 5-year-old boy, understands that if one jar is tall and thin, then the other one is short and wide. Then also an equal number of
candies can be filled in each of these jars. Which of the following aspects has Rahul acquired as per পিঁয়াজে? তাহলে কী বলছে, রাহুল একটি 5 বছর বয়সী ছেলে, সে বোঝে যে যদি একটি বয়াম লম্বা এবং পাতলা হয় এবং অন্যটি ছোট এবং চওড়া হয় তবে সেই সমস্ত বয়ামে সমান সংখ্যক ক্যান্ডি ভর্তি করা যেতে পারে। নিচের কোন দিকগুলি রাহুল পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী অর্জন করতে পেরেছে? তো সোশ্যাল কনসেপ্ট, রিভার্সিবিলিটি, ইমাজিনেশন, কনসেপ্ট অফ কনজারভেশন। তো এখানে কী হবে, এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, দেখো কনসেপ্ট অফ কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ। আমাদের কোয়ান্টিটি যদি আমরা চেঞ্জ করে দিই, মানে যে কোনো জিনিসে আমরা যদি পাত্র যদি পরিবর্তন করে দিই তাহলে কিন্তু সেম কোয়ান্টিটি থাকবে। কোয়ান্টিটি মানে পরিমাণের দিক থেকে কোনো কিছু কিন্তু আলাদা হবে না। একটা চকলেটকে যদি আমি একটা গোটা চকলেট এবং একটা সেই চকলেটটা যদি ভেঙে দিই তাহলে সেটা গোটা চকলেটে যতটা পরিমাণ থাকবে ভাঙা চকলেটটাও কিন্তু ততটা পরিমাণই থাকবে। পরিমাণের দিক থেকে কোনো কিছু চেঞ্জ হবে না, সেটাকে তার যে আকার আয়তন যাই চেঞ্জ করে দিই না কেন। 6 নাম্বার দেখো, হুইচ স্টেজ অফ পেঁয়াজের থিওরি বিগিনস অ্যারাউন্ড এজ 11 অ্যান্ড লিডস থ্রু অ্যাডাল্টহুড। তাহলে এখানে বলছে পেঁয়াজের পেঁয়াজের তত্ত্বের কোন পর্যায়টি 11 বছর বয়সে শুরু হচ্ছে এবং প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড পর্যন্ত চলছে। দেখো সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল স্টেজের এজ লিমিট কত? 0 থেকে 2 বছর। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর, কনক্রিট 7 থেকে 11 বছর এবং ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে 11 থেকে 15 বছর এবং তার পরেও যায়। তো এখানে আমাদের 11 থেকে শুরু হচ্ছে বলতে হলে কী হবে উত্তর? ফর্মাল অপারেশনাল স্টেজ। হোয়াট ইজ দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ? তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজের প্রাথমিক বৈশিষ্ট্য কী? কনক্রিট থিঙ্কিং, তারা যে মূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারে। না ইগোসেন্ট্রিজম অর্থাৎ অহংকেন্দ্রিকতা, যে আমি যেটা জানি সেটা আমার পরিবারের সকলেই সেটা জানে, আমি একটা মানুষকে চিনি মানে আমার পরিবারের সকলেই সেই মানুষটাকে চিনবে। সেন্ট্রেশন বা কেন্দ্রীকরণ অর্থাৎ একটা বিষয় দিক থেকে ভাবা। তো কোনটা উত্তর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে কোনটা যাচ্ছে না? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা যাচ্ছে বা বিমূর্ত চিন্তা করতে পারা। দেখো 8 নাম্বার, আর লিটল গার্ল ডেলি চেঞ্জ দ্য ক্লথস অফ হার ডল অ্যাকর্ডিং টু পেঁয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট দিস ইজ কল্ড অ্যাজ। তাহলে কী বলছে, একটা ছোট্ট বাচ্চা যে তার যে ডল রয়েছে বা পুতুল রয়েছে সে তার পুতুলের প্রত্যেক দিন জামাটা চেঞ্জ করে দেয় বা পাল্টে দেয়। তো পেঁয়াজের থিওরি অনুযায়ী কোনটা হবে সেটা বলছে। বিহেভিয়ারিজম বা আচরণবাদ, কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ, হিউম্যানিজম বা মানবতাবাদ, অ্যানিমিজম বা সরপ্রাণবাদ। তো আমরা আগে কী পড়েছি, তোমরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর দেখবে তোমরা নিজেরা কতটা বলতে পারছো, তারপর তোমরা আনসার দেখবে। তো দেখো আমরা জানি যে পেঁয়াজের থিওরি অনুযায়ী একটা বাচ্চা কোন বয়সে বলো তো অ্যানিমিজম দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে কিন্তু প্রি অপারেশনাল স্টেজ, যেটা আসছে 2 থেকে 7 বছর বয়সে। যেখানে কি করবে বাচ্চারা, তার বাবাকে যদি শেভিং করতে দিল বাচ্চারাও করবে, মাকে যদি দেখে শাড়ি পরতে তো তারা গামছা নিয়ে শাড়ি পরার চেষ্টা করবে। তো সেটা কোনো বড় দাদাদেরকে যদি খেলতে দেখলো যে ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে তারাও সেরকমভাবে খেলার চেষ্টা করবে। সরি আমি একটু ভুল বলে দিয়েছি, অ্যানিমিজম মানে কি সবার মধ্যেই তারা প্রাণ দেখতে পাবে, মানে যেটা আমরা বলছি সর্বপ্রাণবাদ। অর্থাৎ কোনটাকে বলবো যে সে পুতুলের মধ্যেও প্রাণ দেখতে পাচ্ছে, চেয়ার টেবিলের মধ্যেও প্রাণ দেখতে পাচ্ছে, নির্জীব বস্তুকে সজীব বলে মনে করা। তো সেটা দেখতে পাই আমরা কিন্তু প্রি অপারেশন স্টেজ, যেটা 2 থেকে 7 বছর বয়সের মধ্যে রয়েছে। তো দেখো সে বাচ্চাটা জামা কাপড় চেঞ্জ করছে, আমরা যেমন চেঞ্জ করি রোজ রোজ, সেরকম যেহেতু চেঞ্জ করতে, তো সেটা হয়ে যায় অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ, যেটা রয়েছে পেঁয়াজের 2 নম্বর যে ডেভেলপমেন্ট কগনিটিভ ডেভেলপমেন্ট যে স্টেজ রয়েছে সেখানে। দেখো 9 নাম্বার, অ্যাকর্ডিং টু পিয়াজে দ্যাট স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন হুইচ দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড টেক্স প্লেস থ্রু দ্য নোজ, ইয়ার্স অ্যান্ড আইস। তাহলে কী বলছে, পেঁয়াজের মতে যে বিকাশে যে তত্ত্ব দিয়েছেন সেখানে তিনি বলছেন যে নাক, কান এবং চোখের মাধ্যমে হয়ে থাকে। কোন স্টেজের কথা বলা হয়েছে সেটা? তো প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ না সেন্সরি মোটর স্টেজ? তো দেখো যেহেতু আমার এখানে শেষ হয়ে গেছে পেজটা, তো আমি এখানে 3টে অপশনে দিয়েছি, আর একটাও যে অপশান ছিল সে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এই 3টের মধ্যে যেহেতু উত্তরটা আমার হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি 3টে অপশনে দিয়েছি। তো কোন স্টেজের মাধ্যমে বাচ্চারা নাক চোখ এবং কানের মাধ্যমে কোনো কিছু বোঝার চেষ্টা করে, সেটা হয়ে যাচ্ছে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালকমূলক স্তর।
10 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য সেন্সরি মোটর স্টেজ। তো নিচের কোনটি সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তরের যে বৈশিষ্ট্য কোনটি সেটা জিজ্ঞাসা করছে। অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি, মূর্তভাবে চিন্তা করতে পারা। অ্যাবিলিটি টু ইউজ সিম্বল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যে কোনো সংকেতের মাধ্যমে বোঝা এবং ভাষাকে ব্যবহার করা। অ্যাবিলিটি টু ইউ সলভ প্রবলেমস থ্রু ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল এবং এররের মাধ্যমে কোনো কিছু বোঝার ক্ষমতা। আর একটা হচ্ছে দেখো অ্যাবিলিটি টু থিঙ্ক লজিক্যালি অ্যান্ড রিজন অ্যাবস্ট্রাক্টলি, বলছে কি যে যৌক্তিকভাবে চিন্তা করার এবং বিমূর্তভাবে যুক্তি করার ক্ষমতা। তো সেন্সরি মোটর স্টেজ মানে আমরা জানি 0 থেকে 2 বছর বয়স, সেই বয়সে বাচ্চা কী করতে পারবে, সেই বয়সে বাচ্চা দেখো অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস থ্রু ট্রায়াল অ্যান্ড এরর, অপশন সি। দেখো আমরা আজকে শেষ প্রশ্নে চলে এসেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইন অ্যান এক্সাম্পল অফ এ সেন্সরি মোটর অ্যাক্টিভিটি। তো নিচের কোনটি সেন্সরি মোটর অ্যাক্টিভিটি বা সংবেদন সঞ্চালনমূলক স্তরের কোনটি উদাহরণ। তো সলভিং আ ম্যাথ প্রবলেম, অঙ্কের সমস্যার সমাধান করা। রিডিং আ বুক, বই পড়া। ইমিটেশন আর ফেসিয়াল এক্সপ্রেশন, মুখে যে ভাবভঙ্গি সেটাকে বোঝা। রাইটিং আর একটা বাক্য লেখা। তা সেন্সরি মোটর স্টেজে কী করা হয়, ইমিটেশন আর ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ মুখের অভিব্যক্তির মাধ্যমে কোনো কিছু বোঝা। তো দেখো অপশান সি হয়ে যাচ্ছে আজকের উত্তর। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। কার কতগুলো উত্তর, কে কতগুলো আনসার করতে পারছো কমেন্টে জানিও। ধন্যবাদ।